হচ্ছে ডিম কারি। তো ডিমটা অনেকভাবে রান্না করে থাকি, কিন্তু আমি যেভাবে রান্না করে থাকি ঠিক সেভাবে তোমাদেরকে আজকে দেখাবো। আসলে আমিও অনেকভাবে রান্না করে থাকি, কিন্তু তার মধ্যে একটা পদ্ধতি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো যেহেতু হচ্ছে ডিম রান্না করব, তো ডিমটা আমি আগে থেকে ভালো করে সেদ্ধ করে ছুলে রেখেছি এখানে। তো তারপর আমি ডিমের সাথে ব্যবহার করছি আলু। তো আলুগুলো আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি। তো ডিমের অন্য আরেকটা যে রান্না আমি করি, সেখানে আমি এই যে সাইজে আলুটা কেটেছি তার থেকেও মানে ছোট সাইজ ব্যবহার করি। তো আজকে যে রান্নাটা করছি তার জন্য এই সাইজটাই পারফেক্ট। তো আমি এভাবেই কেটে নিয়েছি। আর এখানে আমি যে বাটা মশলাটা ব্যবহার করছি সেখানে আছে হচ্ছে, প্রথমেই আছে পেঁয়াজ, রসুন, আর এখানে আজকে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। দেখুন এখানে বোঝাই যাচ্ছে যে আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর আছে আদা। তো সব কিছু একসাথে আমি মিক্সারে মিক্স করে নিয়েছি। আর এখানে আমি যে গুঁড়ো মশলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া। তো ধনিয়ার গুঁড়াটা 1 চামচ পরিমাণে ব্যবহার করছি। আর এখানে আগে থেকে আমার ফ্রোজেন করা জিরা বাটা ছিল, সেটা আমি আগে থেকে বের করে রেখেছিলাম। তো এটা এখন এই পর্যায়ে দেখুন নরম হয়ে গেছে একেবারে। তো এখান থেকে আমি ঠিক এতটুকু পরিমাণ ইউজ করব, এর থেকে বেশি আর ইউজ করব না, জাস্ট এতটুকুই। তো এই হচ্ছে আমার বাটা মশলার প্রিপারেশনটা। এর থেকে বেশি বাটা মশলা আমি আর ব্যবহার করব না। আর এখানে ব্যবহার করছি ফোড়নে দেওয়ার জন্য কিছু গরম মশলা। তো গরম মশলাটা আপনারা বেটে নিতে পারেন, আমি হচ্ছে সবসময় গোটাই ব্যবহার করে থাকি। তো এখানে গোটাটাই আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো। এখানে আছে হচ্ছে এলাচ, আর হচ্ছে দারচিনি, আর আছে হচ্ছে তেজপাতা। তো এগুলোই আমি হচ্ছে গরম মশলা হিসেবে ব্যবহার করব। তো চলো আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে এখন শেয়ার করি। তো বন্ধুরা দেখো, ডিমটা রান্না করার জন্য প্রথমেই আমি কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি। তো তেলটা এই পর্যায়ে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো এবার আমি হচ্ছে এই তেলে এক এক করে আলু ভেজে নেব। তো দেখো আলুগুলো আমি তেলে দিয়ে দিয়েছি। আর এখানে আমি ব্যবহার করব এখন একটু লবণ আর হলুদ। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে উঠিয়ে রাখবো। আর ঠিক এই তেলেই আবার ভেজে নেব হচ্ছে ডিমগুলো। তো আলুটা ভাজা হতে থাক। আর আমি এখানে ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফুটা করে নেব। আসলে এইভাবে কেন করছি অনেকেই সেটা জিজ্ঞাসা করবে। অনেকের হয়তো বা এক্সপিরিয়েন্স আছে যে তেলে যখন ডিমটা দেওয়া হয় তখন কিন্তু অনেক সময় ডিমটা ফুটে ওঠে। অনেক সময় সেটা ছুটে গায়ে হাত পায়ে লাগতে পারে, তাতে একটা মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়। তো আমি যেটা করছি, এমনটা করলে কিন্তু কোনো সম্ভাবনাই নেই যে তেলের উপর ডিম দিলে সেটা ফোটার কোনো সম্ভাবনাই নেই। আবার যে আমি যে মশলাটা দিয়ে এই ডিমটা রান্না করব সেটাও যেন ডিমের মধ্যে প্রবেশ করতে পারে, সেজন্য এটা একটা পদ্ধতি। তো যাই হোক, আমার এটাও করা হয়ে গেল। এদিকে আলুটাও আমার লাল লাল করে ভেজে নেওয়া কমপ্লিট। তো এখন আমি এটা উঠিয়ে নেব। সেই যে বন্ধুরা দেখো, ডিমটাও আমি ঠিক একই তেলে দিয়ে দিয়েছি। দেখো ডিমটা কিন্তু ফুটছে না। তোমরা এভাবে ট্রাই করবে বাসায়, তোমরাও দেখবে এভাবে ডিমটা ফোটা করে দিলে তেলের উপর দিলে আর ফোটে না। তো আমি একটু ডিমটা লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, এই যে আমি ডিমটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখো ঠিক এইভাবে করে ভেজে নিয়েছি। এখন যে বাকি তেলটুকু ছিল, এই বাকি তেলটুকুর মধ্যে আমি একে একে দিয়ে দেব গরম মশলা। প্রথমেই গরম মশলাটা দিয়ে দেব। তারপর দিয়ে দেব হচ্ছে বাটা মশলাটা। এই যে আমি বাটা মশলাটাও দিয়ে দিয়েছি। তো বাটা মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি এখানে ব্যবহার করব সামান্য পরিমাণে একটু জল।
মশলাটাকে হচ্ছে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত এই মশলাটার উপরে তেলটা উঠে আসে, ততক্ষণ পর্যন্ত আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এর সাথে আমি ব্যবহার করব এখন পরিমাণ মতো লবণ আর হলুদ। তো আমি এইখানে ঠিক এতটুকু পরিমাণে লবণ ব্যবহার করব। লবণটা আপনারা সবসময় একটু বুঝে শুনে দেবেন, কারণ খাবারে লবণের পরিমাণ কম বেশি হয়ে গেলে কিন্তু স্বাদটাও ঠিকমতো আসে না। আর এখানে ব্যবহার করব হচ্ছে ঠিক এতটুকু পরিমাণে হলুদ। হলুদটাও কিন্তু বুঝে ব্যবহার করতে হয়। খাবারে কিন্তু হলুদ কম হয়ে গেলে সেটা দেখতেও যেমন কালারফুল হয় না, আবার বেশি হয়ে গেলেও কিন্তু খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায়, কারণ হলুদের একটা আলাদা গন্ধ আছে। হলুদ বেশি হয়ে গেলে কিন্তু সেই হলুদের গন্ধটা খাবারে থেকেই যায়, সেটি কিন্তু কোনোভাবেই রিমুভ করা সম্ভব হয় না। তো লবণ হলুদ দুটোকেই বুঝে শুনে দেওয়াটা খুবই জরুরি। তো আমি এ পর্যায়ে হচ্ছে এখন এই মশলাটা কষা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো মশলাটা কিন্তু আমার হাফ কষানো হয়ে গেছে। তো ঠিক রান্নার এই পর্যায়ে আমি ব্যবহার করব হাফ চা চামচ পরিমাণ, তার থেকেও আমি একটু কমিয়ে নিলাম, ঠিক এতটুকু পরিমাণে চিনি। চিনিটা কেন অ্যাড করব, কারণ চিনিটা অনেক সময় রান্নার স্বাদটাকে আরও বাড়িয়ে দেয়। তো একটু নেড়ে চেড়ে নেব। দেখো এখনও কিন্তু একটু জল জল ভাব আছে, ভালো করে কষানো হয়নি, হাফ কষানো হয়েছে। তো রান্নার এই পর্যায়ে আমি লাল লাল করে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা এই পর্যায়ে দিয়ে দেব। কেন দিয়ে দেবো, কারণ আগে থেকে দিয়ে দেব যাতে করে আলুটা একটু সেদ্ধ ভালোভাবে হয়ে যায়। তো দেখো আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আসলে যখন আলুগুলো একটু বেশি করে ভাজা হয় তখনই কিন্তু আলু 50% মতো সেদ্ধ হয়ে যায়। তো এই আজকে রান্নাটা আমি খুব বেশি পরিমাণে যে হচ্ছে ঝোল রাখবো তা না, তো ঝোল যেটা বেশি রাখবো না, একটু গ্রেভি গ্রেভি টাইপের রাখবো। তো এই জন্য আমি মশলাটা কষানোর সাথে সাথেই আলুটা দিয়ে দিলাম, যাতে ভালো করে আলুটা সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। তো আমি আরেকটু অপেক্ষা করব তেলটা উঠে আসা পর্যন্ত। তো দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু খুবই ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। মশলার উপরে কিন্তু তেলটা একদম উঠে এসেছে। তো তেলটা উঠে আসলে কিন্তু বুঝতে হবে যে আমার মশলা কষানোটা কমপ্লিট। তো আমি রান্নার এই পর্যায়ে যে ভেজে রাখা যে ডিমগুলো ছিল সেগুলো এখন দিয়ে দিচ্ছি। যেহেতু আমি তোমাদেরকে বলেছি এই রান্নাটা আমি একটু গ্রেভি টাইপের করব, একটু গা মাখা টাইপের হবে, ঝোলের পরিমাণটা কিন্তু খুবই কম থাকবে। যেহেতু আমি মশলাটা কষানোর সাথেই ডিমটা ভালোভাবে উঠতে পাল্টে নিচ্ছি, ডিমের মধ্যে যাতে এই পর্যায়ে মশলাটা ভালোভাবে যেতে পারে তার জন্য আমি খুবই সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করব। তো দেখো ঠিক সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করবো, এর থেকে বেশি আমি আর ব্যবহার করব না এই রান্নাতে। তো এই যে জলটা ব্যবহার করলাম এটাও ব্যবহার করলাম আমি যাতে ডিমটার সাথে মশলাটা ভালোভাবে অ্যাডজাস্ট হতে পারে সেই জন্য। তো এটাকেও আমি ঠিক ভালোভাবে এরকম উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। চুলার উপরে ঠিক এইভাবে আর 2 থেকে 3 মিনিট আমি রেখে রান্নাটা করব, তারপরে আমি এটা নামিয়ে নেব। ততক্ষণ একটু অপেক্ষা করি। তো বন্ধুরা দেখো, এইটা হচ্ছে আমার রান্না করা ডিম কষা বা ডিম কারি যেটাই বলো না কেন, সেটার ফাইনাল লুক। তো তোমরা বাসায় কিন্তু অবশ্যই আমি যেভাবে দেখালাম রেসিপিটা এভাবে একটু করে দেখো, দুর্দান্ত লাগে খেতে। অবশ্যই তোমরা জানাবে আমাকে কমেন্ট বক্সে যে তোমাদের কেমন লাগলো এইভাবে রান্না করে। যেহেতু আজকে এই রান্নাটা আমি সম্পূর্ণটাই কাঁচামরিচে করেছি, তো এইটার স্বাদ কিন্তু একদমই ভিন্ন হবে। তোমরা একটু কাঁচামরিচে রান্না করা খাবার আর শুকনো মরিচে রান্না করার খাবারের স্বাদ কিন্তু একটু আলাদাই হয়। তো আমি তো এইভাবে ডিম একভাবে রান্না করি, তো তোমরা আমার মতো এভাবে রান্না করে দেখবে কেমন হয়। অবশ্যই কমেন্টে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটি অবশ্যই প্রেস করতে ভুলো না কিন্তু।
তোমাদের সাপোর্টই আমার কাছে আমার সামনের পথে এগোনোর কিন্তু প্রেরণা। তোমরা যে পরিমাণে ভালোবাসা আমাকে দাও এটা আসলে কল্পনার অতীত। তো তোমরা এভাবে আমাকে একটু সাপোর্ট করো যাতে করে আমি একটু সামনের দিকে আগাতে পারি। তো বন্ধুরা, ভালো থেকো, আজ এতটুকুই।